অন্তর্বর্তী সরকারকে জামায়াত আওয়ামী লীগ আমলে গুমের শিকার ব্যক্তিদের খুঁজুন, জড়িতদের শাস্তি নিশ্চিত করুন। নূরের উপর হামলার প্রতিবাদ জানালেন আসিফ নজরুল। এবং সর্বশেষ জানাবো লতিফ সিদ্দিকীর বাসায় আগুনের ভিডিওটি গুজব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। অন্তর্বর্তী সরকারকে জামায়াত আওয়ামী লীগ আমলে গুমের শিকার ব্যক্তিদের খুঁজুন, জড়িতদের শাস্তি নিশ্চিত করুন। গুম হওয়া ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করে তাদের পরিবার পরিজনের নিকট ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের মতো জঘন্য অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি। শনিবার আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আজ এক বিবৃতিতে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার 2011 সাল থেকে প্রতি বছর বিশ্বব্যাপী 30শে আগস্ট আন্তর্জাতিক গুম দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এদিন আমরা গুমের শিকার ব্যক্তিদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের পরিবার পরিজনের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি। প্রিয়জন হারানোর বেদনা কত যে কঠিন তা ভুক্তভোগী ছাড়া অন্য কারো পক্ষে অনুধাবন করা সম্ভব নয়। তিনি বলেন, গুমের শিকার পরিবারের অনেকেই প্রিয়জনের খোঁজ না পেয়ে দুঃসহ কষ্ট ও মানসিক ট্রমায় দিন কাটাচ্ছেন। অনেক পরিবার ধ্বংসের মুখে পড়েছে। দীর্ঘদিন গুম থাকার পর তাদের ভাগ্যে কি ঘটেছে তা আজও অজানা। তিনি আরো বলেন, বর্তমান সভ্য পৃথিবীতে আজও বিশ্বের বিভিন্ন দেশে স্বৈরশাসকদের রোষানলে পড়ে অসংখ্য মানুষ গুম হচ্ছেন। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসন আমলে বিরোধী মতের রাজনৈতিক নেতাকর্মী সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার 700-র বেশি মানুষ গুমের শিকার হয়েছেন। বিরোধী কণ্ঠরোধের ঘৃণ্য প্রয়াসে ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রতিপক্ষকে গুম করে আয়নাঘর তৈরি করে তাদের ওপর ইতিহাসের যে ভয়াবহ জুলুম নির্যাতন চালিয়েছে তা কল্পনাতীত। বছরের পর বছর এভাবে কাউকে গুম করে রাখা শুধু অন্যায় নয়, মানবাধিকার ও আন্তর্জাতিক আইনেরও চরম লঙ্ঘন। জামায়াত সেক্রেটারি আরো বলেন, সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আরমান আহমেদ বিন কাশেম দীর্ঘ 8 বছর পর ফিরে এলেও জামায়াত নেতা হাফেজ জাকির হোসাইন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের নেতা আল মোকাদ্দাস ও মোহাম্মদ অলিউল্লাহ এবং বিএনপি নেতা জনাব ইলিয়াস আলী ও সাবেক কমিশনার চৌধুরী আলম সহ বহু মানুষ এখনো গুম অবস্থায় রয়েছেন। আমরা আশা করি বর্তমান অন্তর্বর্তী সরকার গুম হওয়া ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করে তাদের পরিবার পরিজনের নিকট ফিরিয়ে দেবেন এবং গুমের মতো জঘন্য অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। আহত নূরকে দেখতে এসে তোপের মুখে আসিফ নজরুল, ভুয়া ভুয়া স্লোগান। রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে এসে তোপের মুখে পড়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় তাকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। রাত 11:40 দিকে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে আসেন তিনি। পরে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন তিনি। তাকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। প্রসঙ্গত, রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার রাতে বিজয়নগরে আল রাজি টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নেওয়ার সময় আইন শৃঙ্খলা বাহিনী আমাদের উপর হামলা করে। এতে নুরুল হক নূর মারাত্মক আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 9টার পর গণ অধিকার পরিষদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা দেওয়া হয়। এ সময় তারা আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনী ধাওয়া দিলে তারা আল রাজি টাওয়ারের সামনে চলে আসে। একই সময় সেখানে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন নুরুল হক নূর সহ দলটির শীর্ষ নেতারা। পরে সেখানে তাদের লাঠিপেটা করে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা। এর আগে সন্ধ্যায় বিজয়নগরের জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন। বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে পালাবদল, কার লাভ কতটা? বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের পালাবদল, এই বিষয়টি এখন ঢাকার রাজনীতিতে আলোচনার কেন্দ্রে। পাকিস্তানের পররাষ্ট্র সহ বিভিন্ন দপ্তরের একাধিক মন্ত্রীর বাংলাদেশ সফরকে ঘিরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মোড়ও অনেকটাই দৃশ্যমান। কিন্তু প্রশ্ন হচ্ছে, নতুন এই সম্পর্কে বাণিজ্য কূটনৈতিক দিক থেকে দেশ দুটির কার কতটা লাভ হবে? অন্যদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণহত্যা বা ৭১ প্রশ্ন অমীমাংসিত রেখে এই সম্পর্ক কতটা টেকসই বা স্থায়ী হবে, সেই আলোচনাও সামনে এসেছে।
কূটনীতি নিয়ে বিশ্লেষকরা বলছেন, দেশের সঙ্গে দেশের সম্পর্ক কখনো প্রয়োজন অনুযায়ী হয়ে থাকে, আবার কখনো সেই সম্পর্ক হয় আস্থা বা বিশ্বাসের ভিত্তিতে। বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে যেহেতু অমীমাংসিত ইস্যু রয়েছে, সে কারণে দুই দেশ এখন আস্থার জায়গায় পৌঁছাতে পারেনি। বিশেষ করে বাংলাদেশের মানুষ কতটা আস্থায় নিচ্ছে সেটি একটি বিষয়। ফলে এখন সম্পর্ক তৈরিতে দুই দেশের চেষ্টার ক্ষেত্রে গুরুত্ব পায়নি দেশের মানুষের মনোভাব, বরং এর পেছনে দুই পক্ষেরই রাজনৈতিক চিন্তাও থাকতে পারে বলে মনে করেন বিশ্লেষকদের অনেকে। তাদের মতে, অতীতকে অমীমাংসিত রেখে ভবিষ্যতের দিকে এগোতে গেলে বারবার হোঁচট খেতে হয়। এখানে উদাহরণ হিসেবে বিশ্লেষকদের অনেকে সম্প্রতি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরে অমীমাংসিত বিষয়ে তার বক্তব্যে টেনে এনেছেন। সেই সফরে সাংবাদিকদের প্রশ্নে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, গণহত্যা সহ ৭১ প্রশ্নে এর আগে ২ দফায় মীমাংসা হয়েছে। তার এই দাবির সমালোচনা হয়েছে সামাজিক মাধ্যমে, রাজনৈতিক অঙ্গনেও নানা আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশও পাকিস্তানের ওই বক্তব্যের সঙ্গে একমত নয় বলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মন্তব্য করেছেন। এখন দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে প্রেক্ষাপটও বেশ গুরুত্ব বহন করে। দেখা যায়, বাংলাদেশ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ১৫ বছরের শাসনে ভারতের সঙ্গে সম্পর্ক যেমন খুবই ঘনিষ্ঠ হয়েছিল, দেখা যায় বাংলাদেশ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ১৫ বছরের শাসনে ভারতের সঙ্গে সম্পর্ক যেমন খুবই ঘনিষ্ঠ হয়েছিল, তেমনি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বদলে গেছে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে। তাদের ধারণা, রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ কাজে লাগিয়ে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করতে চাইছে। তবে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায়। এর সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো অংশীজনের আগ্রহ রয়েছে। বাংলাদেশের এমন অবস্থানের পেছনে ভারতের উপর চাপ সৃষ্টির কোনো চিন্তা থাকতে পারে বলেও কেউ মনে করছেন। যদিও সরকারের একাধিক উপদেষ্টা বলেছেন, এই অঞ্চলে সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক তৈরির নীতি নিয়েই সরকার এগোচ্ছে। কেন এত আলোচনায় বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক? গত বছরের ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশের দিক থেকে নতুন করে সম্পর্ক তৈরির চেষ্টা দেখা যায়। আওয়ামী সরকারের পতনের পর বাংলাদেশে ভারত বিরোধিতাও বেড়েছে। আর অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের বিষয়ে সামনে এসেছে। এতে নতুন মাত্রা যোগ করেছে সম্প্রতি পরপর পাকিস্তানের দুজন মন্ত্রীর ঢাকা সফর। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জম কামাল খান ঢাকায় আসেন। সেই সফরের রেশ কাটতে না কাটতেই সফরে আসেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ইসহাক দারের বেশ কিছু মন্তব্য নিয়ে আলোচনা তৈরি হয়। তিনি দাবি করেন, গণহত্যা সহ ৭১ প্রশ্নের ২ দফা সমাধান হয়েছে। এছাড়াও ইসলাম ধর্মের কথা উল্লেখ করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে উদার হয়ে ভবিষ্যতের দিকে এগোতে বলেছেন, যা নিয়ে প্রতিক্রিয়া দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই সফরের সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে বর্তমান সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে ৩টি দল অর্থাৎ বিএনপি, জামায়াতে ইসলামী ও জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। এ নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্লেষকদের কেউ। ভূরাজনীতির গবেষক আলতাফ পারভেজ বিবিসি বাংলাকে বলেন, ইসহাক দার বাছাই করা ২-৩টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে গেছেন। তিনি বাংলাদেশের মানুষের মনোভাব বোঝার চেষ্টা করেননি, কথা বলেননি, না